১-২ বছর নয়, দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজ খেলতে গিয়েছে। সেখানে পুরো দলের কারোই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার অভিষেক ঘটেনি। মুশফিকুর রহিম অনেকগুলো টেস্ট খেলে ফেলেছেন, তিনিও তার অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের অভিষেকটা ঘটাবেন। দর্শক, আমরা আলোচনা করতে চাই বাংলাদেশের ডারউইন টেস্ট, সেই সঙ্গে বহু প্রতীক্ষিত যে ভারতের বাংলাদেশে আসার কথা ছিল সেটি কিন্তু এক প্রকার প্রায় বাতিল হয়ে গিয়েছে, অথবা সিরিজটি আরও সময় পরে হবে সেটাই কিন্তু অনুমান করা যাচ্ছে। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে ৭১ স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহাপিয়াল। সঞ্জয় সাহাপিয়াল, শুভ সকাল, কেমন আছেন? চলছে। আমরা আলোচনা করতে চেয়েছিলাম আজকে অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজ নিয়ে, কিন্তু সেখানে আসলে ভারত সিরিজটাও চলে আসে। শুরুতে আসলে আমরা সেইটা নিয়ে একটু কথা বলতে চাই। একটু কি খারাপ লাগা কাজ করছে কিনা যে ভারত আসবে বলেও ঠিক সেই মুহূর্তে আফগানিস্তান আবার দেখালো যে তারা টি-20 সিরিজ খেলতে ভারতে চলে যাচ্ছে? আসলে ভারতের যে প্ল্যান ছিল, আসলে প্ল্যান বিতে তারা মনে হয় চলে যাচ্ছে, কারণ তাদের প্ল্যান বিটা ছিল এমন যে বাংলাদেশ সিরিজ যদি না হয় তাহলে কিন্তু তারা আফগানিস্তানের সঙ্গে ঘরের মাঠে এই সিরিজটা খেলবে। সেখানে কিন্তু কালকে যে আফগান বোর্ড থেকে আমাদের জানানো হলো, প্রেস রিলিজ দেওয়া হলো মিডিয়াতে, সেটা হচ্ছে যে তারা খেলছে ওখানে 13 থেকে সম্ভবত 17 সেপ্টেম্বর পর্যন্ত দিল্লিতে। এইটা আসলে ইঙ্গিত করে যে তাহলে কি বাংলাদেশের এই সিরিজটা, বাংলাদেশের সফরটা ভারতের স্ক্র্যাপ হয়ে গেল। এটা কিন্তু আসলে আলোচনায় চলে আসছে এবং ভারতীয় মিডিয়াতেও এটা আলোচনা চলে আসছে। তো আমরা যেটা জানি বিসিবির থেকে যে খবর, তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন, তাদের ডেডলাইন হচ্ছে 15 তারিখ পর্যন্ত এই মাসের। তার সেই ক্ষেত্রে হয়তো আপনার আরও হাতে 2-3 দিন সময় আছে। তো সেটা যদি হয় যে তারা এখনো অপেক্ষা করছে যে দুই দেশের সরকারের পর্যায় থেকে ওই সিগন্যালটা যদি তারা পেয়ে যায়। এখন যেখানে আটকে আছে ব্যাপারটি, সেটা হলো যে পুরাপুরি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে চিঠি চালাচালির যে ব্যাপারটি, এবং এইখানটাতে আসলে ব্যাপারটি আটকে আছে। তো বিসিবি কিন্তু এখনো আশা রেখেছে যে 15 তারিখের ভেতরে যদি গ্রিন সিগন্যাল আসবে তাহলে আমরা এই সিরিজটা খেলতে পারবো। কিন্তু ওই দিক থেকে যদি আফগানিস্তান বোর্ড থেকে জানানো হয়েছে, ভারতীয় বোর্ড থেকে কিন্তু ওই ডিক্লেয়ারটা আসলে করা হয়নি। মানে ভারতীয় বোর্ড এখনো নিশ্চুপ রয়েছে পুরো ব্যাপারটি নিয়ে। সেখানে কিন্তু আমরা এখনো আশা দেখতে পারি যে আরো 2টা দিন অন্তত আছে আমাদের সামনে। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এটা হয়, সেটা আমাদের ক্রিকেটের জন্য আসলে ক্রিকেটের মার্কেটিং বলেন, প্রচার বলেন, জনপ্রিয়তা আবার ফিরে আসার যে ব্যাপারগুলো থাকে, এইগুলো আসলে কাজ করবে এখানে। নিঃসন্দেহে আমরা যদি একটু বলি যে ধরেন ভারতের তো দুঃসময় বলেন সুসময়ে অনেক দল অপেক্ষা করে যে তাদের কোনো একটা সিরিজ বাতিল হলে অন্য আরো 10টা দল অপেক্ষা করে। বাংলাদেশ তো বুঝতে পারছিল যে ভারত আসতেও পারে, নাও আসতে পারে, অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে সিরিজটি। তো সেক্ষেত্রে কি বাংলাদেশ বি প্ল্যান করে রেখেছে কিনা, এই যে 15-20 দিনের একটা স্লট, সেখানে যদি ভারত না আসে আমরা কোনো সিরিজ আয়োজন করতে পারি কিনা, বা ঘরোয়া লিগ সেই সময়টা আসলে কিভাবে কাজে লাগাবে ক্রিকেট বোর্ড? না, এখন যদি ভারত না আসে, এটা কিন্তু মাথাতে অবশ্যই বিসিবির ছিল, কারণ এই সিরিজটা আপনার শুরু থেকে কিন্তু একটা অনিশ্চয়তা শঙ্কার ভিতরে ছিল। সেখানে আমার মনে হয় যে ভারতের সঙ্গে বাংলাদেশের যদি আমরা তুলনা করি, দেখেন ভারতের এমনও দেখা গিয়েছে যে তারা একই দিনে টি-20 এবং ওয়ানডে খেলছে দুটি ভিন্ন দেশে, এবং তাদের যে ক্রিকেট, তাদের বেশ কয়েকটি দল তারা মাঠে নামায় দিতে পারবে যে কোনো সময়, যে কোনো। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন এই জায়গায় তারা বি টিম বা সি টিম পাঠাতে পারে? না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ভারত কিন্তু সেই প্ল্যান নিয়েই আসলে, আমরা যেটা বললাম যে প্ল্যান বিতে তারা চলে গিয়েছে মনে হচ্ছে, কারণ তাদের ওইটা সেট আপটাই করা ছিল যে তাদের এই সেট যদি না হয় তাহলে এই সেট খেলবে আফগানিস্তানের সঙ্গে, বাংলাদেশ হয়তো এই সেট আসবে। তো তাদের যে ক্রিকেটের সংখ্যা, তাদের যে ব্যাপ্তি আছে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য নয়। বাংলাদেশের একটি টেস্ট দল খেলতে গেলে আপনি এখন ওয়ানডে কিংবা টি-20 দল করতে গেলে আপনার সমস্যায় পড়তে হবে। তো এটা আসলে আমাদের ক্রিকেটার সংখ্যা কম, কিংবা আমরা যে কোনোভাবে দেখি, সেক্ষেত্রে বাংলাদেশের প্ল্যান বি যাওয়াটাতে আসলে আমার মনে হয় যে সেই অপশনটা তাদের ছিল না। তবে আপনি যেটা বললেন যে এই সময় যদি ভারত না আসে তাহলে অন্য ঘরোয়া সিরিজ কিংবা যে কোনো একটা খেলা আসলে আয়োজন করার একটা ব্যাপারটা আমার মনে হয় যে বিসিবির মাথায় রাখা উচিত ছিল। সেটাই আসলে। তবে আমরা যেটা দেখলাম যে ধরেন এই যে আপনি বললেন দুই দেশের সরকারের মধ্যে কিন্তু বেশ আলোচনা হয়েছে। পরশুদিন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার তিনি আলোচনা করেছেন, এবং আমরা দেখতে পেয়েছি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু গিয়ে তিনি এই যে বিভিন্ন রকম আলোচনা হয়েছে, সেখানে হয়তো বা ক্রিকেটটাও এসেছে কিন্তু গণমাধ্যমে আসেনি। সেই বার্তাটা হয়তো বা সেই দেশের সরকার প্রধানকে পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু এই আলোচনা করেও কি আদৌ এটা সমাধান করা সম্ভব কিনা? না, আলোচনার মাধ্যমেই সবকিছু সম্ভব। আপনি আলোচনা করতে হবে। যেহেতু বাংলাদেশে তারা একটা বিষয়কে ভারতীয় মিডিয়া বারবার বলছে যে নিরাপত্তার একটা শঙ্কা রয়েছে, মব কালচারটাকে তারা বারবার হাইলাইট করছে, কিন্তু আদৌ কি এরকম আছে বাংলাদেশে? না, সেটা আপনার ওরা যেভাবে দেখছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু আমার মনে হয় সেভাবে দেখছে না। এর কারণ হচ্ছে তারা কিন্তু অলরেডি এই আসার জন্য
তামিম ইকবালের সঙ্গে তাদের কথা হয়েছে, বিসিবির সঙ্গে তাদের মেল চালাচালি হচ্ছে, তার মানে বোঝা যায় যে তারা আসতে চাচ্ছে। এখানে পুরো ব্যাপারটা আসলে সরকারি পর্যায়ে চলে গিয়েছে। সেখানে একটা আস্থার আমি মনে করি যে আস্থা ফিরিয়ে আনা কিংবা আস্থার অভাব, এই দুটো জিনিস কাজ করছে। সেখানে যদি আস্থা থাকে তাহলে কিন্তু এই ক্রিকেটটাও চলে আসে। এবং আমার মনে হয় যে যেহেতু বাণিজ্যে আস্থা আছে, দুই দেশের বাণিজ্য চলছে সমানে, তাহলে খেলাধুলাতে কেন আস্থাটা থাকবে না? এই আস্থা বিল্ড আপটা আসলে দুই দেশের সরকারের সঙ্গে যে সম্পর্কটা, এখানে কিন্তু বিসিবির যে সীমাবদ্ধতা আছে, বিসিবি তার সীমাবদ্ধতা থেকে সেই কাজগুলো করে যাচ্ছে, দুই বোর্ডের সঙ্গে সম্পর্ক আছে। আসলে এখন পুরো জিনিসটাই নির্ভর ঝুলে আসা আসলে সরকারি পর্যায়ে। এরকমটা কি হতে পারে কিনা যে আমাদের তো মূল টার্গেট হচ্ছে যে ভারত যদি আমাদের দেশে আসে, ক্রিকেট বোর্ড আর্থিকভাবে বেশ লাভবান হবে এবং দীর্ঘ সময় আমরা ক্রিকেটে সেভাবে দর্শক দেখতে পারছি না। দর্শকদের টানার ক্ষেত্রেও এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভারতের তরফ থেকে কি আবার এই ধরনের কোনো প্রস্তাব আসার সম্ভাবনা আছে কিনা যে তোমরা আমাদের দেশে আসো, যেহেতু এই মুহূর্তে হচ্ছে না, সেক্ষেত্রে আবার বাংলাদেশ কোনোভাবে অনুমতি দেবে কিনা যে ভারতে গিয়ে খেলার জন্য? আমার মনে হয় না সেই জিনিসটা হবে, কারণ এইটা ওরা ক্যালেন্ডার, যে কোনো দেশে একটা ক্যালেন্ডার তৈরি করে আপনার সেই Home and স্টেডিয়াম, away. হোম অ্যান্ড অ্যাওয়ে, এবং সেখানে স্টেডিয়ামগুলো, সেই রাজ্যের স্টেডিয়ামগুলোকে তারা বলে রাখে, সেই রাজ্য ক্রিকেট সংস্থা সেটা আয়োজন করে। মানে এটা না হওয়ার এইটা সম্ভাবনা না হওয়ার সম্ভাবনা বেশি। তবে একটা সময় এমন হতো যে ভারত ওদের ওখানে আমাদের টেস্ট সিরিজ থাকলে পরে তারা বলতো যে আমরা না আসে তোমাদের এখানে আসি, তাহলে আর্থিক লাভটা বেশি হয়। তো এটা একটা সময় ছিল, কিন্তু আমার মনে হয় এখন এই বাস্তবতায় এটা সম্ভব না। তাহলে ভবিষ্যৎটা কি এই সিরিজের? ভবিষ্যৎটা সিরিজটা আবার স্থগিত থাকতে পারে, এবং এটা পরবর্তীতে আশ্বাসের উপরে মিলতে পারে যে এরপরে এসে হয়তো আর একটা ট্রাই সিরিজ তোমাদের এখানে খেলে দিয়ে যাব, যেটা শোনা যাচ্ছে যে এটা না হলে পরে আগামী বছর একটা ট্রাই সিরিজ ভারত মানে আপনি বাংলাদেশে বলতেছেন এসে এশিয়ান খেলতে পারে। কাপ যেটা হবে আমাদের দেশে, এশিয়া কাপ, তার আগে হয়তো তার বা আগে এই ধরনের হয়তো কোনো বা একটা কিছু একটা হতে পারে। সিরিজ হলেও হতে পারে। এবং এইটার যদি না আসে, আমি মনে করি যে এটার ইফেক্ট কিন্তু আসলে লম্বা পড়ে যাবে। এর আগের দিন আমি বলেছিলাম যে পরবর্তী আগামী বছর আমাদের এখানে এশিয়া কাপ ক্রিকেট রয়েছে, সেখানে কিন্তু পাকিস্তানও থাকবে, এবং ভারত তখন একটা ভেটো দিতে পারে যে আমরা হাইব্রিড মডেলে চলে যাব। এবং সাব ফুটবল সাব চ্যাম্পিয়নশিপ রয়েছে আমাদের এখানে, সেটারও একটা প্রভাব পড়তে সেটারও পারে। একটা প্রভাব পড়তে পারে। কারণ এটা সার্বিকভাবে, এটা যেহেতু সরকারি পর্যায়ে আছে, তো এনওসি তো তাদের কাছ থেকে নিতে হবে। তো একটা তাহলে এটা প্রভাব কি পড়তে গাফলতিটা পারে। কি আমাদের, মানে না, আপনি কি বলতে চাচ্ছেন যে এটা কি আমাদের সরকার প্রধানদের গাফলতি, নাকি এটা আসলে কোথায় সমস্যাটা, ঠিক কোথায়? আমরা বারবার বলছি সমস্যাটা রাজনৈতিক, এবং সমস্যাটা আসলে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে। এই রাজনৈতিক পরিস্থিতি যদি আস্থার জায়গাটা চলে আসে, যেটা আমরা দেখতে পাই, যদি আস্থার জায়গাটা চলে আসে, তাহলে কিন্তু সবকিছু আবার আমি স্বাভাবিক একটু হয়ে যাবে। অন্য প্রসঙ্গটাই টানি যে এর আগে আমরা দেখতে পেয়েছি যে ক্রিকেট বোর্ডের উপর ক্রিকেটাররাই অনেক ধরনের কথা বলেছে যখন আমরা বিশ্বকাপে খেলতে না গেলাম, যে তাদেরকে আসলে আলোচনাটা শুধুমাত্র করা হয়েছে। ক্রিকেটাররা কি আবার ভবিষ্যতে এরকমটা বলতে পারে কিনা যে দুই দেশের এই রাজনৈতিক অস্থিরতার জন্য আমাদের যেই একটা হক, সেটা আসলে নষ্ট করা হচ্ছে, বা তারা যারা খেলতে এখন পারতো পরবর্তীতে তো স্কোয়াডটাও পরিবর্তন হতে পারে, অনেকে ভারতের বিপক্ষে খেলতে চায়, সেটাও তো তারা লস হতে পারে অনেক। আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। এটি কিন্তু চলে আসছে তুলনাগুলা, যে আপনার গত আমরা টি-20 রাজনৈতিক কারণে বিশ্বকাপ আমরা খেলতে পারছি না। আমরা তখন খেলতে যাইনি, তখন কথা হয়েছিল যে আমরা তো সরকারি কারণেই খেলতে যাইনি। তা এখনো তো ভারত সরকারের দোহাই দিচ্ছে, তাহলে আমরা তাদেরকে কেন করছি না? সেটা এই দুইটার ভিতরে যে পার্থক্যটা রয়েছে সেটা হলো যে আইসিসির ইভেন্ট ছিল, সেটা একটা বিশ্বকাপ ছিল, সেটা আর আপনি ফিরে পাবেন না। আর এখানে হচ্ছে আপনি দ্বিপাক্ষিক সিরিজ, এটা স্থগিত হলে পরবর্তীতে আপনি দ্বিপাক্ষিক সিরিজটা খেলতে পারবেন। কিন্তু এখানে যেটি হয়েছে সেটি হলো যে আগে যেটা দেখা, যে ওই সময় যেটা ছিল আপনার, যে দুই ক্রিকেট বোর্ডের ভিতরে একদমই কোনো কথা হয়নি, কোনো ইমেল চালাচালি হয়নি, আপনার মানে তখন আসলে যোগাযোগ করার চেষ্টা করেনি। যোগাযোগই করা হয়নি। এবং আইসিসি এবং বিসিবির সঙ্গে যে যোগাযোগ ছিল, সেখানেও কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি ছিল। আমরা দেখেছি যে তারা যেটি বলছে এবং আইসিসি যেটি বলছে সেটার সঙ্গে মিলছে না। এবং বর্তমানে যেটি হয়েছে, এইখানে কিন্তু আপনার পরিষ্কার যে দুই বোর্ডের সঙ্গে অন্তত এই কথাটা হয়েছে, এবং ক্রিকেটাররাও চাচ্ছে, দুই দেশের ক্রিকেটাররাও চাচ্ছে এটা খেলতে। এটা পুরাটাই নির্ভর করছে আসলে রাজনৈতিক এই মেঘের মানে উপরে। ক্রিকেটাররা কোনোভাবে বোর্ডের উপর আর যে দোষটা বা যে খারাপ লাগা অভিযোগটা করতে পারবে না। তাদের আসলে মনে মনে থাকবে যদি রাজনৈতিক এই অস্থিরতাটা না কাটায়, তারা হয়তো বা রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করতে পারে। সেক্ষেত্রে তাদের অনেকের যে ক্যারিয়ার, সেখানেও অনেকে বলতেই পারে যে আমি এটা লাস্ট একটা ওয়ানডে খেলতাম বা টি-20 খেলতাম, সেটা না হতে পারে। সঞ্জয় সাপিল, আমরা একটু অস্ট্রেলিয়ায় ফিরতে চাই। অস্ট্রেলিয়া বাংলাদেশের বহু প্রতীক্ষিত সিরিজটা শুরু হচ্ছে, সেখানে মুশফিকুর রহিমের কথা দিয়ে শুরু করতে চাই। প্রায় 100-র মতো তিনি
টেস্ট খেলে ফেলেছেন, সেখানে আসলে তার অভিষেকটা হবে অস্ট্রেলিয়ার মাটিতে, টেস্ট পুরো দলেরই হবে। সবাইকে আসলে জিনিসটাকে কিভাবে দেখছে, যে নামটা অস্ট্রেলিয়া এজন্য, নাকি বারবার বলছিলাম যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, চাপটা আসলে কোথায় থাকবে বাংলাদেশের? আপনি যেটা বলছিলেন যে আসলেই আমার মনে হলো শুনিলে সেই কবিতাটার মতন, মানে 33 বছর কেটে গেল কেউ কথা রাখেনি, কিন্তু 23 বছর পর কিন্তু অস্ট্রেলিয়া কথা রেখেছে। তাদের ওখানে আমরা খেলতে যাচ্ছি এবং এখন দেখার অপেক্ষা যে সেই মামাবাড়ি সেই নাদির আলী মাঝি এখন আমাদের ওই 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যায় কিনা। আমার যেটা মনে হয় যে এখানে যেটি হয়েছে, যে আমার মনে হচ্ছে যে 11 জন ক্রিকেটারের অভিষেক হচ্ছে একটা দেশে, একটা দেশের মাঠে, এবং এইখানে আমরা সেই 11 জনের ভিতর কিন্তু সেই অভিষেকের মতনই আমার মনে হয় যে রোমাঞ্চ কাজ করছে। এবং আমরা জানি যে মুশফিকুর রহিম, আপনি যেটা বললেন যে 103 ম্যাচ তিনি খেলেছেন, তার কেরিয়ারের সায়ান্নে এসে তার একটি বৃত্ত পূরণ হচ্ছে, অপূর্ণ একটি বৃত্ত তার পূরণ হচ্ছে। একটু এখানে একটু থামাতে চাই। ধরেন এই যে একজন প্লেয়ার 100-র বেশি টেস্ট খেলে ফেলেছেন, তারপরে অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের কখনো টেস্টের জন্য আমন্ত্রণ জানায়নি। এই জায়গায় কি এসে আপনার এখন এটা মনে হচ্ছে, বা আপনার সাংবাদিকতা ক্যারিয়ার আপনি অনেক কিছু দেখেছেন, যে আমাদেরকে এখনো কেউ সেভাবে আসলে গুরুত্ব দেয়নি বা কদর করে না, এটা শুধুমাত্র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা অংশ দেখে আমাদেরকে ডেকেছে, এই জায়গায় একটু আফসোস আছে কিনা? মুশফিকুর রহিমেরও কিন্তু সেই আফসোসটা থাকবে। আফসোস তো অবশ্যই আছে। আপনি দেখেন, আমি কালকে দেখছিলাম মুশফিক এই মুহূর্তে আপনার 103টি ম্যাচ খেলেছে, সারা বিশ্বের 35টা ভেন্যুতে তিনি টেস্ট খেলার তার অভিজ্ঞতা রয়েছে, অথচ তার অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ভেন্যুতে হয়নি। সেখানে সচিন বলেন, আপনি তাদেরকে আমি দেখছিলাম যে তারা প্রায় 5টার মতন সিরিজ খেলে ফেলেছিলেন এই সময়টা অস্ট্রেলিয়ার মাটিতে। তো আপনার এই আক্ষেপটা তো থাকবে। এবং আপনি যেটা বললেন যে অস্ট্রেলিয়া আমাদের ডাকেনি, কেন ডাকেনি, আমি যখনই তাদের এরকম হয়েছে তারা কিন্তু আসলে এখানে একটা বাণিজ্যিক ব্যাপারটা কাজ করে। আমি অস্ট্রেলিয়ায় গিয়ে দেখেছি, ওদের সঙ্গে কথা বলেছি, আমি এই জিনিসটা জিজ্ঞাসা করতাম ওদের প্রশাসক কিংবা কারো সাংবাদিকদের সঙ্গে, অনেক কথা এটা উঠে আসতো যে কেন আমাদেরকে বড় মাঠে খেলানো হয় না, মেলবোর্নের সিডনির মতন মাঠে খেলানো হয় না, কেন আমাদেরকে ওইভাবে আমন্ত্রণ জানানো হয় না। তাদের কিন্তু একটা কথা, মানে তারা যেটা বলতো যে দেখো তোমার এই মেলবোর্নের স্টেডিয়ামটা খুলতে যে টাকাটা লাগে একদিনে, সেই টাকাটা আসলে বাংলাদেশ কিংবা অন্য কোনো একটু র্যাঙ্কিংয়ের নিচের কোনো দল আসলে পরে সেটা ওঠে না। এই জন্য এই খেলাগুলো দেওয়া হয় একটু গ্রামের সাইডে, এইবার যেমন নর্দার্ন টেরিটরি ডারউইনে দেওয়া হয়েছে, এই ধরনের তার মানে আমরা ওই জায়গাটা এত বছর তৈরি করতে পারি, আমরা মার্কেটিংটা তৈরি করতে পারি এবং এইটার কারণ হচ্ছে পারফরমেন্স। এবং যখনই দেখা গিয়েছে যে আমাদের ওইখানে টেস্ট খেলার সুযোগ এসেছে, তখন ওরা বলেছে তোমাদের টেস্ট খেলতে হবে না, তোমরা আসো, আমরা 3টা ওয়ানডে খেলে দেই তোমাদের, কিংবা 2টা টি20 খেলে দেই। তো এটা আসলে ওই সম্মানটা আদায় করতে আমরা পারিনি এতদিনে, যে ওই টেস্টের যে সম্মানটা। এখনো আপনি দেখেন এই ডারউইনে কথা হচ্ছে কি, ওদের পিস কিউরেটর বলছে যে, আমি একটা লেখা পড়লাম, তিনি বলছেন যে আমি চাই না যে 2 দিনের টেস্টটা শেষ হোক, আমি চাই যে এই টেস্টটা মানে এরা বাংলাদেশের খোঁজ খবরটা খুব ভালো মতো জানেন। তার মানে কি, তার মানে কথা হচ্ছে আপনার অলরেডি প্রশ্ন উঠে গেছে যে এই আমরা হেরে টেস্টটা যাচ্ছি 2 2 দিনে কি শেষ হয়ে যাবে কিনা। তো এটা তো আসলে হতাশাজনক একটা ব্যাপার, এবং টেস্ট শুরু হওয়ার আগেই এমন যদি আলোচনা হয়ে যায়, এবং এটা কারণ আসলে প্রস্তুতি ম্যাচ, আমরা ওই প্রস্তুতি ম্যাচটা হেরে গিয়েছি একটা আনকোরা দলের সঙ্গে। তারপরে আসলে ওদের আসলে যে দর্শক টানার ব্যাপারটা, ওরা খুব চেষ্টা করছে ওদের লোকাল দর্শকদের এখানে টানার জন্য, কারণ ওরা জানে যে 23 বছর পর এখানে ওদের ওইখানে টেস্ট দেখতে যাচ্ছে, 22 বছর পর ওদের দর্শকরা ওখানে টেস্ট দেখতে যাচ্ছে, তারাও চায় যে টেস্ট একটু লম্বা হোক, 4-5 দিনে যাক। নিঃসন্দেহে। তবে এই জায়গায় একটু ফিরতে চাই, 2017 সালে বাংলাদেশের মাটিতে খুব সম্ভবত আমরা তাদেরকে হারিয়েছিলাম, সেই ভয়টা কিন্তু অস্ট্রেলিয়া নিঃসন্দেহে রয়েছে। এবং আপনি যে কথাটা বলছিলেন যে তারা দীর্ঘ সময় পর এখানে টেস্ট খেলছে, তাদেরও তো একটা ব্যাপার রয়েছে যে এই মাটিতে অনেকদিন পর টেস্ট, তাদের কাছে একটু চেনা হলেও অচেনা কিনা। না, তাদের কিন্তু এই নর্দার্ন টেরিটরি, এই জায়গাটা ডারউইন, তাদের সবসময় এলো টাইম চেম্বারের মতন। তারা যখন উপমহাদেশে আসে তারা ওইখানে ক্যাম্প করে, এবং আপনার এইখানে কিন্তু তাদের অচেনা একবারেই বলা যাবে না, কারণ তারা গত বছর এখানে টি20 ম্যাচ খেলেছিল সাউথ আফ্রিকার সঙ্গে, এবং তাদের এখানে কিন্তু আসলে তারা এটা অনেকটা ওই ফানি ক্যাম্পের মতন থাকে, তারা ওইখানে যে কন্ডিশন অ্যাডাপ্ট করার জন্য ওই কাজটা করে। তো সেখানে তাদের একেবারে অচেনা এটা বলা যাবে না, তবে তারা ইউজ টু না, তারা সাধারণত এসএস খেলেছিল লাস্ট 6 মাস পর তারা খেলতে নামছে, এবং সামনে 12 মাসে তাদের 20টা টেস্ট খেলতে হবে। তারা কিন্তু এখান থেকে আসলে ওয়ার্ম আপটা করছে, তাদের জন্য এটা আসলে গা গরমের একটা সিরিজ। নিঃসন্দেহে। তবে এই গাঢ় গরমের ম্যাচে বাংলাদেশ অনেক কিছুই করতে পারে, ইতিহাস অনেক কথা বলে। নিউজিল্যান্ডে আমরা দুর্দান্ত সেই ইতিহাস রেখে এসেছি। সবচেয়ে মানে ছোট করে যদি জানতে চাই, একদম প্রত্যাশাটা কি থাকবে, রিয়েলিটি হচ্ছে আপনার সেশন, আমার 3টা সেশন থাকে দিনে, সেখানে আপনার অন্তত একটা সেশন আমার ডমিনেট করতে হবে। মানে ব্যাপারটা থাকবে এমন যে আমরা সেশন বাই সেশন যদি এই ম্যাচটি ধরতে পারি, এবং আমার মনে হয় যে ব্যাটিং লাইন আপ আমাদের ব্যাটাররা অভিজ্ঞ আছে, মুশফিকুর রহিম আছেন, মমিনুল আছেন, শান্ত আছেন, লিটন দাস খেলতে যাচ্ছেন, সব মিলিয়ে আমাদের এই 4 জন ব্যাটারের উপরে আসলে আমাদের অনেক অনেক কিছু নির্ভর করছে।
যেহেতু আসলে অস্ট্রেলিয়ার যে ভাগা ভাগা বোলার রয়েছে তাদের ফেস করাটাই অনেকের স্বপ্ন থাকে, দেখা যাক কি হয়। অসংখ্য ধন্যবাদ সঞ্জয় সাহা পিএল। আমরা ঠিক আলোচনা করছিলাম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে, সেই সঙ্গে ভারতের আশা নিয়ে।